প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি। আশা করি তোমরা নিজেদেরকে আনন্দিত মনে করছো একইভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা হবে সেটি প্রিন্সিপালস অফ মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, কোর্স কোড নাম্বার 232301। আমি আবারও বলছি, কোর্স কোড নাম্বার 232301, লেকচার নাম্বার 5। আজকে লেকচারের যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য সেটি চ্যানেল ডিজাইন ডিসিশন। চ্যানেল ডিজাইন ডিসিশন অর্থাৎ আমাদের যে বন্টন প্রণালীর যে চ্যানেল রয়েছে এটি নকশা প্রণয়নের ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত আমরা আজকের লেকচারের মাধ্যমে সেই বিষয়টি দেখবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, লেকচারার লেকচারার মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। চলো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখি তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয় কি নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই জেনেছি চ্যানেল ডিজাইন ডিসিশন এটি চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনের একটা অংশ। অধ্যায়ে আমরা এখানে একটি ইমেজ দেখতে পেয়েছি। ইমেজে আসলে বলা হয়েছে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। ইমেজ থেকে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারছি যে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন তার মানে বন্টন প্রণালীরই কোনো একটা পার্ট নিয়ে নিশ্চয়ই আজকে আলোচনা হবে। এতক্ষণে তোমরা আশা করি এই ইমেজের মাধ্যমে সেটি বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি তারপরে কি আছে। আজকে চ্যাপ্টার যদি সিলেবাস আমরা যদি বিশ্লেষণ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইটি আমাদের আছে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আজকের এই চ্যাপ্টারের যে সিলেবাস, সিলেবাসটি ইংরেজি মিডিয়ামে আছে। সিলেবাসটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে আছে চ্যানেল ডিজাইন ডিসিশন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইডে চ্যানেল ডিজাইন ডিসিশন। নিশ্চয়ই চ্যানেল ডিজাইন ডিসিশনের বাংলা হবে কি? প্রণালী নকশা প্রণয়নের সিদ্ধান্ত। আবার একইভাবে চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন অর্থাৎ প্রণালীর ব্যবস্থাপনা সিদ্ধান্তগুলো কি কি একই সাথে আমরা সেটিও দেখবার চেষ্টা করব। আর এই বিষয়টি আসলে সরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশটি আমরা দেখে নিলাম যে এই সিলেবাসটি এখানে রয়েছে। এখন আমরা এই সিলেবাসটি ডিটেলে আলোচনা করবার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি সাপ্লাই চেইন ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কেরই একটা অংশ, এই চ্যাপ্টারেরই একটা পার্ট হলো আজকের এই লেকচার, যেখানে কিনা আলোচনা করা হবে। আমরা একটু পূর্বে ইংরেজিটা দেখলাম, এই ইংরেজি অংশেরই আমরা যদি বাংলা করি তাহলে এরকমটি হবে প্রণালী নকশা প্রণয়নের সিদ্ধান্ত সমূহ এবং প্রণালীর ব্যবস্থাপনা সিদ্ধান্ত সমূহ কি কি আছে সেগুলো নিয়ে আজকে আসলে আলোচিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের একটি ইমেজ দেখতে পাচ্ছি। আমরা স্লাইডে একটি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজের মধ্যে আমরা প্রথমটি দেখতে পাচ্ছি যে চ্যানেল ডিজাইন ডিসিশন অর্থাৎ প্রণালীর নকশা প্রণয়নের সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলো কি কি? স্টেপ 1 আমরা যদি 1 নাম্বার স্টেপে দেখি তাহলে সেটা হবে অ্যানালাইজিং কনজিউমার নিডস। আমি আবারও বলছি অ্যানালাইজিং কনজিউমার নিডস। ঠিক এই স্লাইডটি আমরা কিছুক্ষণ পরে অর্থাৎ একটু পরে পুরো স্লাইডের বাংলা ভাষণ কি হবে একই সাথে তোমাদেরকে সেটিও দেখিয়ে দিব, যাতে করে তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার প্রোফাইলে প্রথমেই আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। অবশ্যই তোমরা ইমেল অ্যাড্রেসে নক করতে কখনোই ভুলবে না। ইউ উইল ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন থ্রু দ্য ইমেল। ঠিক আছে, ইমেলের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে তোমরা করতে পারো। ঠিক আছে, ওকে। আমরা যদি এখন দেখি যে দেখবো যে প্রথমটা হলো অ্যানালাইজিং কনজিউমার নিডস, যেটি বলতে বোঝানো হচ্ছে যে
কাস্টমার কি, আমরা যদি চ্যানেল ডিজাইন, চ্যানেলটা কি হবে সেটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো আসবে, প্রথম সিদ্ধান্তই হবে যে আমাকে কাস্টমারের নিডস যেটি আইডেন্টিফাই করতে হবে সেটিকে। এবং সেক্ষেত্রে কিছু কিছু কথা আসছে, কস্ট দেখতে হবে, ফিজিবিলিটি দেখতে হবে, অফ মিটিং নিডস মাস্ট বি কনসিডার, এটি আলোচনা করা হবে, একটু পরে আলোচনা করব। তাহলে আমরা আবার যদি দেখি স্টেপ 2, মানে চ্যানেল ডিজাইন ডিসিশনের প্রথম স্টেপ ছিল অ্যানালাইজিং কনজিউমার নিডস, অর্থাৎ কাস্টমারদের প্রয়োজনীয়তাটাকে অ্যানালাইজ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় স্টেপে যেটি আমাদের আসবে সেটি হলো সেটিং চ্যানেল অবজেক্টিভস। দ্বিতীয় স্টেপে আমাদের কি এসছে, সেটিং চ্যানেল অবজেক্টিভস, অর্থাৎ এই স্টেজে আমরা এসে চ্যানেল কি উদ্দেশ্য নিয়ে আমরা চ্যানেল সৃষ্টি করছি সেই অবজেক্টিভস কি আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তাহলে আমরা যদি সেটি দেখি, সেখানে বলা হয়েছে সেট চ্যানেল অবজেক্টিভস ইন টার্মস অফ হোয়াট, আমরা অবশ্যই চ্যানেলের অবজেক্টিভসটাকে নির্ধারণ করব। কিসের ভিত্তিতে নির্ধারণ করব, ইন টার্মস অফ টার্গেটেড লেভেল অফ কাস্টমার সার্ভিস। আমরা টার্গেট লেভেলে কাস্টমার সার্ভিস যেটি দিব, সেই টার্গেট লেভেলে কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ড করে আসলে আমাদেরকে চ্যানেল অবজেক্টিভসটাকে সেট করতে হবে। আবার আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, ম্যানি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স চ্যানেল অবজেক্টিভস, তার অর্থ হলো কি আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের চ্যানেল অবজেক্টিভস কে নির্ধারণে সহায়তা করে। তাহলে চলো আমরা প্রথমে প্রথম যে স্টেপ সেটিকে আমরা একটু বাংলা মিডিয়াম তোমাদের সামনে উপস্থাপন করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমটি কি ছিল তোমরা অবশ্যই মনে রাখবে, কিন্তু এখানে সেটি হলো অ্যানালাইজিং কনজিউমার নিডস, ঠিক না? চলো গিয়ে দেখি আমরা পরের স্লাইডে কি আছে। তো অ্যানালাইজিং কনজিউমার নিডস মানে কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানালাইজিং কনজিউমার নিডস বলতে বোঝানো হচ্ছে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ। তো ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোন কোন এরিয়া কভার করব, সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পণ্যের বৈশিষ্ট্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমটা হলো কি, কাস্টমার কি চায়, কাস্টমাররা ভালো একটা পণ্য চায়, বেস্ট কোয়ালিটি সম্পন্ন পণ্য চায়, হ্যাঁ, উইথ রিজনেবল প্রাইস। আমরা সেগুলো দিতে পারবো কিনা আমাদের এই এক্সিস্টিং চ্যানেল মেম্বারসদের মাধ্যমে, সেটি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে ভোক্তাদের প্রয়োজন যদি বিশ্লেষণ করতে চাই, পণ্যের বৈশিষ্ট্যটা সম্পর্কে আমাদের জানতে হবে যে আমরা কোন ধরনের পণ্য নিয়ে আসলে আমরা কাজ করছি। একইভাবে কিন্তু আমাদের কোম্পানির বৈশিষ্ট্যও জানতে হবে। যেমনটি করে আমরা পণ্যের বৈশিষ্ট্য জানবো, ঠিক একইভাবে কিন্তু আমাদের উচিত হবে যখন আমরা প্রণালীর সিদ্ধান্ত গ্রহণ করব, চ্যানেল মেম্বার যখন নির্ধারণ করব, তখন আমাদের কোম্পানির বৈশিষ্ট্যটা কি সেটাও দেখতে হবে। সেক্ষেত্রে কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে তাহলে আমরা কোন কোন বিষয় দেখব, যে আসলে কোম্পানির আর্থিক অবস্থা কি সেটি দেখতে পারি, কোম্পানির আসলে কোনো সুনাম রয়েছে কিনা নাকি কোনো দুর্নাম রয়েছে কিনা। তো এই সবকিছু আসলে বিবেচনা করেই কিন্তু চ্যানেল মেম্বারকে আমাদের সিলেক্ট করতে হবে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে পারি আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য কে বিশ্লেষণের মধ্য দিয়েও। আসলে মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বিভিন্ন ধরন আছে, প্রকারভেদ আছে, পার্থক্য আছে। তো সেই বিষয়গুলো নিয়েও আসলে আমাদের আলোচনা এখানে আসতে পারে, তাই না? তো আমাদের মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য সম্পর্কে ভাবতে হবে এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে বিশ্লেষণ করতে হবে যে তারা কোন প্রকৃতির। মধ্যস্থ ব্যবসায়ীগুলো কি এজেন্ট টাইপের নাকি শুধু তারা পরিবেশক হবে, এই বিষয়গুলো আসলে আমাদের দেখতে হবে। প্রতিযোগিতামূলক অবস্থান। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে পারি আরেকটি ইন্ডিকেটরের মাধ্যমে। সেটি হলো আমাদের প্রতিযোগিতামূলক যে অবস্থান রয়েছে বাজারে কোম্পানির, সেটিও কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় পরিবেশগত উপাদান সর্বশেষে আছে, যে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে গিয়ে আমাদের কিন্তু পরিবেশগত উপাদানের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যে পরিবেশের কোনোভাবে কোনো ক্ষতি যাতে না হয় সেটিও আমাদের অবশ্যই আমলে নিতে হবে। তাহলে এই বিষয়গুলো, এই ইন্ডিকেটর গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আলাপ করি, তাহলে আসলে আমরা ভোক্তাদের প্রয়োজনটা সহজেই বিশ্লেষণ করতে পারবো। তাহলে কি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে সক্ষম হয়েছো যে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত ইন্ডিকেটর গুলো আমাদেরকে একইভাবে
বিশ্লেষণ করতে হবে, তাহলে ভোক্তাদের প্রয়োজনটা আমরা খুব সহসায় তাড়াতাড়ি আমরা বিশ্লেষণ করতে পারবো। তারপরে কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ, তাই না? তো প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ মানে অবজেক্টিভস, প্রণালীর অবজেক্টিভস যেটা আমরা দেখলাম, সেটিং অবজেক্টিভস। অবজেক্টিভসটাকে সেট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ক্রয়ের পরিমাণটা কি আসলে, অর্থাৎ ভোক্তারা কতটুকু পরিমাণে পণ্য ক্রয় করছেন। যদি অল্প পরিমাণে পণ্য ক্রয় করেন সেটার একরকম অবস্থা হবে, সেক্ষেত্রে এক ধরনের চ্যানেল মেম্বার নিয়োগ করতে হবে। যদি বেশি পরিমাণে ক্রয় করে থাকেন আমার কাস্টমাররা, তাহলে এক ধরনের চ্যানেল নাম্বার কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে ভোক্তারা অর্থাৎ কাস্টমাররা একটা পণ্য প্রাপ্তির ক্ষেত্রে কতটুকু সে সময় দিতে পারে, কতটুকু ওয়েট করতে রাজি আছে, সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় কি কি হয় আমরা দেখি না যে আমরা অনেক সময় খেয়াল করেছি যে যখন বাজারে গিয়েছি তখন দেখেছি যে অনেক কাস্টমাররা আছে যারা হুটহাট ডিসিশন নিয়ে ফেলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ক্রয় করে থাকেন। তারা কিন্তু কোনো টাইম দিতে চান না, হয়তো কোনো বার্গেনিং করেন না। সেক্ষেত্রে তাদেরকে স্যাটিসফাই করবার জন্য কিন্তু এক ধরনের চ্যানেল মেম্বার আমাদেরকে সেট করতে হবে। আবার কিছু কিছু সময় কাস্টমার আছেন যারা একটু সময় দিয়ে, হ্যাঁ, যথেষ্ট সময় দিয়ে তারা আসলে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে চ্যানেল মেম্বার ডিসিশনটা আরেক রকম হবে। একইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে স্থানগত সুবিধা আসলে আমরা কি কতটুকু দিতে পারছি। স্থানগত সুবিধার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের সময় ঠিক আমাদের অবশ্যই স্থানগত সুবিধা আমরা আসলে কতটুকু দিতে পারছি সেটির প্রতি খেয়াল রাখবেন। পণ্যের বৈচিত্র্য কিন্তু এখানে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। পণ্যের বৈচিত্র্যতা বেশ ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা যদি সব সময় কাস্টমাররা চান যে তাদের পণ্য একটু নতুন বৈশিষ্ট্য সম্বলিত হবে, তাতে নতুন কিছু ফিচার অ্যাড করা হবে, ডিজাইনটা একটু আলাদা হবে, প্যাকেজিংটা একটু স্মার্ট এবং সুদর্শন হবে। তো আসলে যদি বৈচিত্র্য পণ্য থাকে তাহলে সেক্ষেত্রে আসলে কাস্টমারদের ইজিলি স্যাটিসফাই করা সম্ভব হয়। এই জন্য প্রণালীর যখন উদ্দেশ্য নির্ধারণ করব আমরা, তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে পণ্যের বৈচিত্র্যতা আসলে কি কতটুকু আছে। ঠিক একইভাবে সেবা সমর্থনের বিষয়টিও আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো বিক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পোস্ট পারচেজিং বা পোস্ট সেলিং যে সার্ভিস সেটি এনশিওর করতে হয়। তো সেক্ষেত্রে সেবা সমর্থন আসলে কতটুকু আমরা দিতে পারবো আমাদের আলটিমেট কনজিউমারকে, আমাদের কাস্টমারকে, সেই বিষয়টিও আসলে আমলে নেবার মতো একটি বিষয়। তো সেটিকে খেয়াল রেখেও কিন্তু প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করা হয়। মোদ্দা কথা যে আমরা যখন আমাদের প্রণালীর উদ্দেশ্যটি নির্ধারণ করব প্রিয় শিক্ষার্থী বন্ধু, তখন অবশ্যই আমাদের এই কয়েকটি ইন্ডিকেটর আমাদের বিবেচনায় নিতে হবে। এক এক নাম্বার হলো কি ক্রয়ের পরিমাণ। এখানে ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ। হ্যাঁ, ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ, এটাকে তোমরা অমিট করো, এটাকে আমলে নিও না এই টপিকটাকে। তাহলে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের ক্রয়ের পরিমাণটি জানতে হবে, অপেক্ষার সময় কতটুকু সেটি জানতে হবে, স্থানগত সুবিধা আমরা আসলে কি কি দিচ্ছি বা দিব সেটি আমাদের জানতে হবে, পণ্যের বৈচিত্র্যতা থাকছে কিনা সেটি জানতে হবে, সেবা সমর্থন আমরা কতটুকু দিতে পারবো সেটি জানতে হবে। তাহলে এই পর্যায়ে স্টেপ 3 আমরা কি করছি, চ্যানেল ডিজাইন ডিসিশন, এটাই তো পড়ছি তাই না? তোমরা তো মূল টপিকটি নিশ্চয়ই এতক্ষণে ভুলে যাও নাই, কি ভুলে গিয়েছো কিনা? নিশ্চয়ই তোমরা ভুলে যাও নাই আশা করি। তো চ্যানেল ডিজাইন ডিসিশন করছিলাম, সেক্ষেত্রে দুটা স্টেপ আমরা করেছি। একটা হলো ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করেছি, আর একটা উদ্দেশ্য সেটিং অবজেক্টিভ সেটি করেছি। 3 নাম্বার স্টেপ কি, আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভস। তো মেজর অল্টারনেটিভস কে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় কনসিডারেশনে আসবে। তোমরা ইংরেজি দেখে কখনোই ভয় পেও না, এখানে ইংরেজিতে আছে, একই স্লাইড আমি তোমাদের চেষ্টা করব পরবর্তী স্লাইডে একই স্লাইডের বাংলা ভার্সনে তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের মধ্যে যাদের ইংরেজিতে লিখবার ইচ্ছা পোষণ করবে তোমরা আসলে ইংরেজি স্লাইড করে সেটি তোমরা পরীক্ষার খাতাতে ইনপুট হিসাবে দিতে পারো। তো তাহলে আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভস এই অবস্থায় এসে আমাদের যেটি করতে হবে মার্কেটিং ম্যানেজার হিসেবে, যখন আমরা চ্যানেল অর্থাৎ প্রণালীর ডিজাইন করবার যে ডিসিশন
নকশা করবার যে সিদ্ধান্তগুলো নিব, সেক্ষেত্রে আমাকে 3 নাম্বার একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভস, অর্থাৎ আমার প্রধান প্রধান বিকল্প সমূহ কি কি আছে সেগুলোকে এই স্টেজে আমার এসে খেয়াল করতে হবে এবং দেখতে হবে। ঠিক আছে? তো সেটি করবার জন্য আমরা কিছু বিষয় খেয়াল রাখবো। নাম্বার অফ মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, অর্থাৎ এখানে কতগুলো মধ্যস্থ ব্যবসায়ী আছেন সেগুলো নাম্বার অর্থাৎ সংখ্যা সম্পর্কিত ধারণা আমাদের অবশ্যই থাকবে। সেখানে কিছু কিছু আছে যে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, কিছু সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন হবে, কিছু এক্সক্লুসিভ। এগুলোর বাংলা আমি পরবর্তী স্লাইডে তোমাদের অবশ্যই দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখি পরবর্তী স্লাইড। প্রধান বিকল্প সমূহ, এখানে কি বলা হয়েছে? আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভ, প্রধান বিকল্প সমূহকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। মধ্যস্থ ব্যবসায়ের ধরন, এখানে একটা রস্বইকার বেশি করেছে, তোমরা এটাকে কনসিডারেশনে নিও না। মধ্যস্থ ব্যবসায়ীদের ধরন, হ্যাঁ, তো মধ্যস্থ ব্যবসায়ীদের ধরন, কি ধরনের মধ্যস্থ ব্যবসায়ী আমরা আসলে দেখি, এটি কিন্তু অবশ্যই আমাদের হ্যাঁ আলোচনায় নিতে হবে, বিবেচনায় নিতে হবে। আমরা অনেক সময় দেখি কিছু কিছু মধ্যস্থ ব্যবসায়ী আছেন যারা শুধু পরিবেশকের কাজ করেন, যারা শুধু ডিলারশিপ নিয়ে কাজ করেন, শুধু ডিলারের কাজ করেন। কিছু আবার আছেন এজেন্ট, এরাও কিন্তু কমিশনের ভিত্তিতে কাজ করেন। তো মধ্যস্থ ব্যবসায়ী আমার কেমন সেটিকে খেয়াল রাখতে হবে, তাদের ধরন সম্পর্কে আমাকে খেয়াল করতে হবে যখন আমি প্রধান বিকল্প সমূহকে শনাক্তকরণ করতে যাব। একইভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে খেয়াল করতে হবে যে মধ্যস্থ কারবারির সংখ্যা কেমন। এই যে তোমরা আগের স্লাইডে একটু আগে যেটি দেখেছো, আগের স্লাইডে কি লেখা ছিল? এই যে দেখো, ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, আরেকটা কি? এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। কি ঠিক আছে? চলো এগুলোরই বাংলা আসলে ওখানে দেওয়া আছে। আর সেটা হলো কি, এই যে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন শব্দের অর্থ ডিস্ট্রিবিউশন করবে, কি অর্থে? ব্যাপক অর্থে ডিস্ট্রিবিউশন, অত্যধিক পরিমাণে, অধিক মাত্রায়, অনেক পরিমাণে, বেশি পরিমাণে যখন ডিস্ট্রিবিউশন করা হবে তখন সেটাকে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন বলা হবে। আবার যদি বলা হয় এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন এটা হলো আবার সীমিত পরিসরে। আবার কিছু আছে হ্যাঁ সিলেক্ট, কিছু আছে কি সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন কি বলছি আমরা? নির্বাচিত ডিস্ট্রিবিউশন, মানে কতগুলা ঠিক নির্দিষ্ট পরিমাণে কিছু কাস্টমারের কাছে যখন আমরা সেবাটা দিই তখন সেটিকে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন বলা হয়। প্রণালীর সদস্যদের দায়িত্ব বোধ কি আছে সেটিও আসলে প্রধান বিকল্প শনাক্তকরণ করবার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রণালীর সদস্যদের যে দায়িত্ববোধ গুলো রয়েছে, দায়িত্বগুলো কি কি? তারা সঠিক সময়ে কাজ করবেন, রাইট প্লেস, রাইট পারসন, এট রাইট টাইম, জাস্ট ইন টাইম, অর্থাৎ জেআইটি, জাস্ট ইন টাইম ডেলিভারি দিতে হবে, নৈতিকতা থাকতে হবে, বিজনেস ইথিক্স মেনে চলতে হবে, ইনফরমেশন শেয়ার করতে হবে, রিস্ক বেয়ার করতে হবে, যদি প্রয়োজন হয় ফাইন্যান্সিং করতে হতে পারে, ঠিক না? এগুলো সবকিছুই কিন্তু প্রণালীর সদস্যদের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আমরা এই স্টেজে যেটি দেখলাম যে 3 নাম্বার স্টেপ ছিল প্রধান বিকল্প সমূহ কি করা? শনাক্তকরণ করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রধান বিকল্প সমূহকে যখন আমরা মেজর অল্টারনেটিভস গুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে যাব, নিশ্চয়ই তখন নিম্নলিখিত এই ইন্ডিকেটর, তোমরা নিশ্চয়ই কার্সর মাউস দেখতে পাচ্ছ, এই ইন্ডিকেটর গুলো অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ের ধরন কি সেটি আমরা আমলে নিব, মধ্যস্থ কারবারির সংখ্যা কতটুকু সেগুলো জানবো, প্রণালীর সদস্যদের দায়িত্বই বা কতটুকু, কি কি দায়িত্ব তারা পালন করে থাকেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীদের। ঠিক আছে? চলো 4 নাম্বার স্টেজে কি আছে সেটি আমরা একটু দেখে নিই। প্রথমে ইংরেজিটা দেখবো, তারপরে তাহলে আমরা প্রথমে কি দেখেছিলাম যে ওই আগের স্লাইডে আমরা মেজর অল্টারনেটিভস কে আইডেন্টিফাই করেছিলাম, তাই না? 3 নাম্বার স্টেপে, হ্যাঁ তাই করেছিলাম। 4 নাম্বার স্টেপে আমরা যেটি দেখছি যে মেজর অল্টারনেটিভস কে আইডেন্টিফাই নয়, এবার ইভালুয়েট করতে হবে। মেজর অল্টারনেটিভস গুলোকে কি করতে হবে? আমাদেরকে ইভালুয়েশন করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ইভালুয়েশন শব্দের বাংলা অর্থ কি। ইভালুয়েশন শব্দের বাংলা অর্থ আমাদের অল্টারনেটিভ গুলোকে নিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে হবে, বিচার বিবেচনা করতে হবে। তো সেই অল্টারনেটিভ গুলো আমরা 3টা এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। একটা ইকোনমিক ক্রাইটেরিয়াতে করব, একটা কন্ট্রোলিং অর্থাৎ কন্ট্রোল নিয়ন্ত্রণের বিষয়, আরেকটা অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ শব্দটা তো বাংলা তোমাদেরকে আগেই বলে রাখি যে মেনে নেওয়া, খাপ খাওয়ানো। চলো, এটি তো ইংরেজিতে স্লাইড ছিল, তো
ইংরেজি স্লাইড টুকুই যদি আমরা একটু বাংলাতে দেখি তাহলে নিশ্চয়ই ভালো হবে, তোমরা বুঝতে পারবে সহজে। সেটি আমরা একটু দেখি। প্রধান বিকল্প সমূহ কি? মূল্যায়ন, মানে মেজর অল্টারনেটিভস গুলোকে আমরা কি করছি, এখানে ইভালুয়েশন করছি। আমরা তিনটা ক্রাইটেরিয়ার কথা বললাম, একটা অর্থনৈতিক মানদণ্ডের কথা বলেছি, তাই না? হ্যাঁ, একটা অর্থনৈতিক মানদণ্ডের কথা বলেছি, আরেকটা নিয়ন্ত্রণের কথা বলেছি, আরেকটা অ্যাডাপশনের কথা বলেছি, খাপ খাওয়ানো। তো অর্থনৈতিক মানদণ্ড, আমরা যখন চ্যানেল মেম্বার যখন ডিজাইন করব, ডিসিশন নেব, হ্যাঁ, নকশা যখন ডিজাইন করব, ডিসিশন করবো, তখন অবশ্যই প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদেরকে কিন্তু অর্থনৈতিক আমাদের শক্তি সামর্থ্য একটা প্রতিষ্ঠানের কত আছে সেটিকে কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়ালে নিতে হবে। যদি আমরা এটি বিবেচনায় না নিই তাহলে কিন্তু আসলে আমরা যখন চ্যানেল ডিজাইনের ডিসিশন নেব, তখন কিন্তু আসলে ব্যবসায়িক যে আমাদের বিজনেস ভিশন, মিশন, গোলস এন্ড অবজেক্টিভস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ফুলফিল হবে না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এই এই স্টেজে এসে অর্থনৈতিক মানদণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু। তারপরে অবশ্যই বিকল্পকে মূল্যায়ন করার সময় আমাকে নিয়ন্ত্রণের বিষয়টি খেয়াল রাখতে হবে, যে চ্যানেল মেম্বার যাদেরকে নেব তাদের কি অন্য চ্যানেল মেম্বারদেরকে কিংবা পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, যে শক্তি, যে সামর্থ্য, যে পাওয়ার তাদের মধ্যে আলটিমেটলি আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাকে স্মরণে নিতে হবে, খেয়ালে নিতে হবে। এই জন্য মনে হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার, কন্ট্রোলিং সিস্টেম, কন্ট্রোলিং, অথরাইজিং, এই বিষয়গুলো আমার চ্যানেল মেম্বারের মধ্যে আছে কিনা সেটিও কিন্তু দেখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অ্যাডাপশন, সবশেষে বিকল্পগুলোকে মূল্যায়নের সবশেষ যে বিষয়টি আমার সামনে আসছে সেটি অ্যাডাপশন। অ্যাডাপশন শব্দের অর্থ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাশে লিখেছি যে খাপ খাওয়ানো। তোমরা মার্কেটিং এর স্টুডেন্ট হিসাবে অলওয়েজ একটি জিনিস স্মরণ করো বা মনে রাখো, সেটি হলো যে অলওয়েজ কোপিং আপ উইথ দ্য চেঞ্জিং সিচুয়েশন, উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। সো অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং অবশ্যই তোমাদেরকে সবসময় চেঞ্জিং যে কোনো সিচুয়েশনে তোমাদেরকে খাপ খাওয়ানোর মতো একটা শক্তি, সামর্থ্য সবকিছুই কিন্তু থাকতে হবে। ঠিক একইভাবে আমরা যখন প্রধান বিকল্প সমূহকে মূল্যায়ন করব, সেই বিকল্পের মধ্যে খাপ খাওয়ানো, অ্যাডাপশনের যে কোনো ক্ষমতা আছে কিনা, অ্যাডাপশন করবার যে সক্ষমতা আছে কিনা আমাদেরকে কিন্তু সেটিও বিবেচনায় নিতে হবে। তাহলে আমরা কত নাম্বার স্টেপ করলাম? এটা 4 নাম্বার। তোমরা কিন্তু ভুলে যেও না, আমরা প্রথমটা কি করেছিলাম? প্রথমটা করেছিলাম কি বলতো? দেখো, প্রথমটা পড়েছিলাম যে অ্যানালাইজিং কনজিউমার নিডস, দ্বিতীয়টা পড়েছি সেটিং চ্যানেল অবজেক্টিভস, তৃতীয়টা পড়েছি আইডেন্টিফাইং মেজর অল্টারনেটিভ, চতুর্থটাতে এসে আমরা অল্টারনেটিভকে আইডেন্টিফাই করি নাই, বরং কি করেছি? এখানে ইভালুয়েট করেছি। তাহলে চলো একবার আমরা শেষ করেছি। আমরা আসলে আমাদের যে চ্যানেল ডিজাইন ডিসিশনের ক্ষেত্রে 4 ধরনের স্টেজ আছে। এই 4 ধরনের স্টেজ অলরেডি আমরা শেষ করলাম। তাহলে প্রথমটা কি? কনজিউমারের নিডসটাকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো কি অবজেক্টিভস নিয়ে সেটিং অবজেক্টিভ, আমার অবজেক্টিভস চ্যানেল অবজেক্টিভসকে তাকে সেট করতে হবে। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো আইডেন্টিফাই করতে হবে মেজর অল্টারনেটিভ, প্রধান বিকল্প সমূহ কি কি আছে সেগুলো আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আর চতুর্থ নম্বরে গিয়ে বিকল্পগুলোকে নিয়ে আমাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়নটা অবশ্যই আমরা তিনটা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে করব। ইকোনমিক ক্রাইটেরিয়া, কন্ট্রোলিং ইস্যুস আর একটা অ্যাডাপশন ক্রাইটেরিয়া। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো আরেকটি যে আমাদের এই চ্যাপ্টারের টপিক ছিল, তো সেটিতে যাওয়া যাক। এই চ্যাপ্টারের আরেকটি টপিক আমাদের চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন। প্রথমটা কি ছিল? চ্যানেল ডিজাইন ডিসিশন। এতক্ষণ আমরা কি বলেছি? চ্যানেল ডিজাইন ডিসিশন। এখন যেটি করব সেটি চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন, তাই না? তো ম্যানেজমেন্ট ডিসিশন খুব বেশি বড় নয়, অত্যন্ত ছোট একটি জিনিস, আমরা খুব ইজিলি আশা করি ইনশাআল্লাহ সেটি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব। তোমরাও একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে যদি শোনার চেষ্টা করো, আমি বিশ্বাস করি তোমরা মার্কেটিং এর স্টুডেন্ট, অত্যন্ত ইন্টেলিজেন্ট, তোমরা খুব অল্প অ্যাটেম্পটের মাধ্যমে আসলে এটি বুঝতে পারো। চলো দেখি আমরা এক মূল আলোচনায় যাই।
এখানে 4টি স্টেপ আছে, 4টি স্টেপ কিসে? চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন। চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন অর্থাৎ চ্যানেল ব্যবস্থাপনার সিদ্ধান্ত যখন আমি গ্রহণ করব এজ এ মার্কেটিং ম্যানেজার, তখন অবশ্যই আমাকে এই যে 4টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। একটা সিলেক্টিং, একটা ট্রেনিং, একটা মোটিভেটিং, দেন ইভালুয়েশন, তাই না? তাহলে দেখি, সিলেক্টিং, ট্রেনিং, মোটিভেশন, ইভালুয়েশন। চলো এটা আমরা একটু পড়ে ফেলি। সিলেক্টিং, সিলেক্টিং, ট্রেনিং, মোটিভেটিং, ইভালুয়েটিং। ওকে ফাইন। তাহলে আমরা দেখছি চ্যানেল ম্যানেজমেন্ট। চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখছি সেটি হলো সিলেক্টিং, সিলেক্টিং চ্যানেল মেম্বার্স। তো সিলেক্টিং চ্যানেল মেম্বার্স এর ক্ষেত্রে আমরা কি কি দেখবো? চলো, আইডেন্টিফাই, identify characteristics that distinguish the best channel members। আচ্ছা, সিলেক্টিং চ্যানেল মেম্বার, আমাদের চ্যানেল মেম্বার সিলেক্ট করতে হবে প্রথমে, অর্থাৎ চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন নেবার ক্ষেত্রে প্রথমটা হলো আমাদের চ্যানেল মেম্বারকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে। তো সেটি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই এই যে দেখো, তোমরা কার্সরে দেখো, এখানে বলা আছে আমাদের অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো যে আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ বেস্ট চ্যানেল মেম্বার্স। মানে আমাদের চ্যানেল মেম্বারদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, যে গুণাবলী রয়েছে, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেটা কিনা কি করবে? ডিস্টিংগুইশ করবে, পার্থক্য করবে বেস্ট চ্যানেল মেম্বার বের করে আনতে। এটা সেক্ষেত্রে চ্যানেল মেম্বার যখন আমরা সিলেক্ট করবো, অবশ্যই সিলেক্ট করার সময় আমাদের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চ্যানেল মেম্বারদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে, যাতে করে আমরা বেস্ট চ্যানেল মেম্বারটাকে বাছাই করে দিতে পারি। এই পর্যায়ে এসে ম্যানেজিং এন্ড মোটিভেটিং চ্যানেল মেম্বার, আমাদের মোটিভেট করতে হবে চ্যানেল মেম্বারদেরকে। কি করতে হবে? মোটিভেট করতে হবে। মোটিভেট করবার কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আমাদেরকে যে আমাদের যে যারা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ডিস্ট্রিবিউশন যে চ্যানেল আমাদের আছে, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলে, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেল অবশ্যই আমাদের যেটি করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো যে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেককে আমাদের পার্টনার ভাবতে হবে, নিজেদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ, সুন্দর একটা সম্পর্ক এখানে তুলে ধরতে হবে, সেই কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো ইভালুয়েটিং চ্যানেল মেম্বারস। তো এই স্টেজে এসে আমরা যে চ্যানেল মেম্বার গুলো সিলেক্ট করলাম, সেগুলোকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? ইভালুয়েট করতে হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই তাদেরকে ইভালুয়েট করতে হবে। কিসে বেসিসে করবো দেখি আসো তো। পারফরম্যান্স শুড বি চেকড এগেইনস্ট স্ট্যান্ডার্ড। তাহলে এগেইনস্ট স্ট্যান্ডার্ড, তাদের স্ট্যান্ডার্ডের বিপরীতে পারফরম্যান্স গুলোকে চেক করতে হবে। তারপর চ্যানেল মেম্বার শুড বি রিওয়ার্ডেড অর রিপ্লেসড অ্যাজ ডিক্টেটেড বাই পারফরম্যান্স। অর্থাৎ এখানে যেটি বলা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চ্যানেল মেম্বারকে কিভাবে আসলে ইভালুয়েট করবো? দেখো, সকলেই তো চায় যে যখন আমরা ভালো কাজ করি তখন যেন আমাদেরকে কি করা হয়? একটু রিওয়ার্ড দেওয়া হয়। একইভাবে কি করা হবে যদি খারাপ কাজ করি, তাহলে আমাদের কি হবে? রিওয়ার্ড দিবে? না, নিশ্চয়ই না। তখন কিন্তু আমাদের কি করবে? পানিশমেন্ট দেওয়া হবে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। তো সেক্ষেত্রে যারা ডেফিনেটলি ভালো কাজ করবেন তাদের আরো বেশি ভালো করবার জন্য হুম আমাদের চ্যানেল মেম্বাররা যাতে করে সামনে আরো বেশি ভালো কাজ করেন, তো সেই ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে তাকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কার দিতে হবে, এই সেই প্রণোদনা দিতে হবে। তবে সেই প্রণোদনা কিন্তু অবশ্য আর্থিক হতে পারে, সেটি আম, আহ, আহ, মা- আর্থিক মৌখিক হতে পারে। হ্যাঁ, মৌখিক সেটা কিরকম? হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করেছো, আমরা খুব মুগ্ধ হয়েছি, আশা করি তোমার এটি অব্যাহত থাকে। তো কি, বস যখন এরকম কথা বলে তখন কিরকম একটা ভালো লাগা ভিতরে কাজ করে না? যে মনে হয় যে আরো অত্যন্ত বেশি ইন্সপিরেশন নিয়ে সামনে সে আরো বেশি কাজ করবে, ঠিক না? তো ঠিক এই বিষয়টি এখানে আসলে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আরেকটি যে বিষয়টা, এই স্টেজে এসে আমার ইভালুয়েটিং চ্যানেল মেম্বারকে ইভালুয়েট করতে গেলে চেক চ্যানেল পারফরমেন্স। হ্যাঁ, চ্যানেলের পারফরমেন্সটাকে আমার চেক করতে হবে। তো চ্যানেলের পারফরমেন্সটা আমরা কিভাবে চেক করব? চ্যানেলের পারফরমেন্স চেক করব তার সেলস এর উপর ডিপেন্ড করে, ইনভেন্টরির উপর ডিপেন্ড করে। সেলস মানে কি? তার বিক্রয়, ইনভেন্টরি মজুদের উপর ভিত্তি করে, কাস্টমার ডেলিভারির উপরে ভিত্তি করে আমরা এই পারফরমেন্স চেক করব। একইভাবে প্রমোশন, হ্যাঁ, কতটা বেশি প্রসার হলো সেটার উপর ডিপেন্ড। প্রসারমূলক কার্যক্রম কতটুকু। একইভাবে প্রমোশন না, এখানে সরি, প্রমোশন রিলেটেড বিষয় না, এখানে বলা হয়েছে তাদের পদোন্নতির বিষয়টা মনে হয় আসছে। তারপরে ট্রেনিং সেটি দিতে হবে। কাস্টমার সার্ভিস কতটুকু, অর্থাৎ একটা
একটা সার্ভিস নিয়ে সেবা নিয়ে কাস্টমাররা কত বেশি স্যাটিসফাই হলো, সেই বিষয়টিও আসলে আমাদেরকে খেয়াল করতে হবে এই স্টেজে এসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আসলে দুটা জায়ান্ট, দুটা বিগ বড় বড় প্রশ্ন করে করে ফেলেছি এই চ্যাপ্টারে। একটা এই চ্যাপ্টারটি আসলে কোন চ্যাপ্টার? ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের চ্যাপ্টার। সেই নেটওয়ার্কের চ্যাপ্টারে আমরা যেটি পড়ছিলাম, চ্যানেল ডিজাইন ডিসিশন পড়ছিলাম আর চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন পড়ছিলাম। চ্যানেল ডিজাইন ডিসিশনের আমরা যদি একটু সামারি করি, তাহলে দেখবো চ্যানেল ডিজাইন ডিসিশনের চারটা স্টেপস রয়েছে। প্রথমটা আইডেন্টিফাইং কাস্টমার নিডস, তারপরে কি বলেছিলাম, চ্যানেল অবজেক্টিভসটাকে সেট করতে হবে। তারপরে বলা হয়েছিল কি, আইডেন্টিফাই, কি বলেছিল, আইডেন্টিফাই হলো আমাদের আইডেন্টিফাই করতে হবে চ্যানেল চ্যানেল মেম্বারদেরকে কি করতে হবে, ইভ্যালুয়েশনের যে কথাটি সেটি কিন্তু বলা হয়েছে। আবার একটু যদি আমরা দেখি, সেটা ঠিক এরকম ঠিক যে 3 নাম্বার স্টেজে বলা হয়েছিল আইডেন্টিফাই মেজর অল্টারনেটিভস, রাইট। আর 4 নাম্বার স্টেজটা কি ছিল, ইভালুয়েটিং মেজর অল্টারনেটিভস। আর শেষে এসে আমরা এই চারটি দেখলাম। তাহলে এই চারটি ছিল আমাদের যে চ্যানেল ডিজাইন ডিসিশনের চারটা স্টেপস ছিল, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, চ্যানেল ডিজাইন ডিসিশনের চারটা স্টেপস আমরা করে ফেলেছি। একইভাবে আমরা চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন গুলো কি কি সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই এই চ্যাপ্টারে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছে এবং আগামী বছরগুলোতে কি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো। দেখি না, দেখো এখানে প্রণালী নকশা প্রণয়নের সিদ্ধান্ত সমূহ কি কি আলোচনা করো। তাহলে প্রণালী নকশা প্রণয়নের সিদ্ধান্ত সমূহ কয়টি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 4টি স্টেপ ছিল। আমরা ইতিমধ্যে এই 4টি স্টেপ কিন্তু শেষ করেছি, তাই না? এই 4টি স্টেপ যদি এখন পরীক্ষায় আসে, কি তোমরা পারবে না? নিশ্চয়ই আমি আশা রাখছি যে তোমরা খুব সুন্দর করে পরীক্ষায় ইনপুট দিতে পারবে। আমি যেভাবে আলোচনা করেছি, যেভাবে ব্যাখ্যা করা হলো, এই বিষয়গুলি যদি তোমরা তোমাদের লেখনের মাধ্যমে সুন্দর করে সুচারুরূপে তুলে ধরতে পারো, আশা করি কাঙ্ক্ষিত ফলাফল সেটি সেখানে আসবে। আরেকটি প্রশ্ন কি ছিল, প্রণালী ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমূহ। আমরা সবশেষে প্রণালীর ব্যবস্থাপনার সিদ্ধান্ত যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি তোমরা পরীক্ষার খাতায় তুলে ধরো, তাহলে আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করছি যে এ ধরনের প্রশ্ন যদি আগামীতে পরীক্ষায় আসে তোমাদের জন্য, তাহলে অবশ্যই নিশ্চয়ই খুবই ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। এখানে আজকে আলোচনা শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই তোমাদের সাথে আগামী আরেকটি ক্লাস নিয়ে তোমাদের আজকে কত নাম্বার আমরা করলাম, চ্যাপ্টার নাম্বার, তারপরে নিশ্চয়ই পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তোমাদের আগামী বা খুব সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি এবং সেই প্রত্যাশা করছি। আর একইভাবে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে প্রথমে প্রোফাইল একটি স্লাইডে আমার নাম দেয়া আছে, সেখানে ইমেল অ্যাড্রেস দেয়া আছে। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে ইমেল করতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের ইমেলের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।